আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে গুণগত রসায়ন লেকচার 5 এ স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে টপিকটা দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিশেষ করে এইচএসসি এক্সামে বোর্ডে আসার মতো বলা যায় যে একবার 10 স্টার একটা টপিক। সেটা হচ্ছে দ্রাব্যতা বা সলিউবিলিটি। আচ্ছা, একেবারে 10 স্টার টপিক। মানে হচ্ছে আমার 3 স্টার। ওকে, তো এখন প্রশ্ন হইল যে দ্রাব্যতা বা সলিউবিলিটি কি জিনিস, এটা বোঝার আগে আমাদের ছোট ছোট কয়েকটা টার্ম বুঝতে হবে। যেমন আমি প্রথমেই বলি, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি দ্রবণ ইকুয়ালস টু দ্রব্য প্লাস দ্রাবক। ঠিক আছে, দ্রবণ ইকুয়ালস টু দ্রব্য প্লাস দ্রাবক। এই ব্যাপারটা আমরা ছোটবেলা থেকে জানি সবাই। তো তারপরেও দেখা যাচ্ছে যে আরেকবার আমি রিকল করি বিষয়টা। সাপোজ আমার কাছে একটা পাত্র আছে, পাত্রতে আমি চিনির শরবত বানাবো। ঠিক আছে, কি চিনির শরবত। তাহলে এখন আমি কি করলাম, পানি নিছি। প্রথমে আমি পানি নিছি, ওকে, H2O। আচ্ছা, এখানে H2O আছে। এখন আমি কি করছি, একটা পাত্র দিয়ে এর মধ্যে যেহেতু চিনির শরবত বানাবো তাহলে কি ঢালবো, অবশ্যই চিনি ঢালবো। যারা করে আমরা কি করলাম, বেশ কিছু পরিমাণ চিনি ঢাললাম। ওকে, আচ্ছা, তো চিনির সংকেত কি, C12H22O11। এটা কি, এটা হচ্ছে সুক্রোজ বা চিনি। তো আমি মনে রাখতাম C12H/O11, এভাবে এভাবে হচ্ছে আমি মনে রাখতাম। আচ্ছা, সুক্রোজ বা চিনি। ওকে, তাহলে এখন প্রশ্ন হইল, এই যে সুক্রোজ বা চিনি আছে এটা কি, আর এই যে H2O আছে এটা কি। H2O বা পানি হচ্ছে আমাদের দ্রাবক, আর হচ্ছে এই যাকে আমরা যুক্ত করলাম সুক্রোজ বা চিনি, অর্থাৎ যেটাকে দিয়ে যেই দ্রব্য মানে যেই পদার্থটা দিয়ে আমরা এই শরবতটা বানাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে দ্রব্য। ঠিক আছে, তার মানে এই যে চিনি বা সুক্রোজ এরা হচ্ছে আমাদের দ্রব্য, আর H2O বা পানি এটা হচ্ছে আমাদের দ্রাবক। ঠিক আছে, আর এই দ্রাবক প্লাস এই দ্রবণ টোটালটা গোলাই তো আমরা কি পাইলাম, যেই জিনিসটা পাইছি সেটাই হচ্ছে দ্রবণ। তাহলে কি পাইছি, চিনি আর পানি, মানে টোটালটা মিলে কি হয়েছে, গোলানোর পর যে জিনিসটা তৈরি হয়েছে সেটা কি হয়েছে, সেটা হচ্ছে চিনির শরবত। তার মানে চিনির শরবত হচ্ছে আমাদের দ্রবণ। তাইলে চিত্র হচ্ছে আমাদের কি, এটা চিনির শরবত। এই চিনির শরবতটা কি আমাদের, চিনির শরবতটা হচ্ছে আমাদের দ্রবণ। তো আশা করি আমরা বুঝতে পারছি যে দ্রবণ কি জিনিস। দ্রবণ ইকুয়ালস টু দ্রব্য প্লাস দ্রাবক। ঠিক আছে, তো প্রশ্ন হলে এত সহজ অ্যান্ড সিম্পল ব্যাপার দিয়ে কেন শুরু করছি, কারণ এই দ্রাব্যতা টপিকটা অনেক পোলাপাইনি ভয় পায়। কারণ এই দ্রাব্যতা, এই 10 স্টার টপিক আমি টোটালটারে মেনশন করছি। দ্রাব্যতার মধ্যে চলে আসবে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতার মধ্যে দ্রাব্যতা গুণফল, বা আমরা হচ্ছে যেটাকে আমরা বলি কেএসপি। অনেক মানে মারাত্মক লেভেলের কথা হচ্ছে, প্রচুর প্রচুর হচ্ছে এই ধরনের কোশ্চেন আসে, দ্রাব্যতা গুণফল, কেএসপি রিলেটেড, কেআইপি রিলেটেড, আয়নিক গুণফল রিলেটেড কোশ্চেন প্রচুর প্রচুর। তোমরা যদি টেস্ট পেপার বা মেডিসিন সলভ করে স্টার্ট করো দেখবে যে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা, দেন হচ্ছে অদক্ষেপ পড়বে কিনা, অর্থাৎ কেআইপি অ্যান্ড কেএসপি কেআইপি রিলেটেড ম্যাথ। ঠিক আছে, তো এখন এই জন্য আমাদের বেসিকটা ভালোভাবে বিল্ড আপ করে আগাইলে দেখা যাচ্ছে আমরা এইচএসসি অ্যান্ড এডমিশন দুই জায়গার জন্যই ভালো একটা স্ট্রং পজিশন আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন বিষয় হচ্ছে এই ব্যাপারটা আমরা বুঝলাম। এখন আমাদের আর একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে সাপোজ আমি একটা পাত্র নিছি, আচ্ছা এতটুকু আমি মার্ক করলাম। আচ্ছা, এখন আমি কি করছি, একটা পাত্র নিছি, পাত্রের মধ্যে আমার দ্রাবক হিসাবে অবশ্যই কি দিলাম, দ্রাবক হিসাবে H2O আছে। দ্রাবক অনেক কিছু হইতে পারে, ইথানল হইতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট আমি H2O দিয়ে স্টার্ট করলাম, পানি দিয়ে। আচ্ছা,
অ্যান্ড এর মধ্যে আমি আগের মতোই কি করলাম, চিনি ঢাললাম। এটা আবার আরেকটা বিষয়, ঠিক আছে, আরেকটা বিষয় এবং লাগবে, দ্রাব্যতা পড়তে গেলে আমাদের লাগবে, এই জন্য খুব মানে তোমরা গভীর মনোযোগ সহকারে ক্লাস করতে থাকো। আচ্ছা, এখানে আমরা কি করলাম, চিনি ঢাললাম। আচ্ছা, C12 H22O11 সুক্রোজ বা চিনি। এখন কথা হচ্ছে এই যে এখানে যেই পরিমাণ H2O বা দ্রাবক আছে, এই দ্রাবক ধরে নাও যে এই দ্রাবক এখানে যে পরিমাণ H2O আছে, এই দ্রাবক হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ 10 গ্রাম, সর্বোচ্চ 10 গ্রাম চিনি মনে করো যে এ নিতে পারে, ঠিক আছে। অর্থাৎ সর্বোচ্চ 10 গ্রাম চিনি নিয়ে গোলানো শুরু করবা, সর্বোচ্চ 10 গ্রাম পর্যন্ত নিতে পারে। এর থেকে তুমি যত বেশি চিনি দাও না কেন, ওইটা আরো যতই তুমি গোলাও না কেন, আরোটা মনে করো যে এখানে সাপোজ 10 গ্রাম নিতে পারে। বুঝছো, গভীর মনোযোগ দিও। এখানে সাপোজ তুমি চিনি ঢালছো, চিনি ঢালার পর যেই পরিমাণ H2O, যে পরিমাণ পানি এখানে আছে, সেই পরিমাণ H2O এর ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম, মানে ম্যাক্সিমাম 10 গ্রাম চিনিও নিতে পারবে। তার প্রশ্নে নিতে পারবে, এটা তারা কি বোঝাচ্ছে, অনেক সহজ একটা ব্যাপার। 10 গ্রাম নিতে পারে বা ধারণ ক্ষমতা, এই ব্যাপারটা আপাতত মাথায় রাখো। অ্যান্ড আমি কি করলাম, এখানে সাপোজ একটু মানে 5 গ্রাম ঢালছি, 5 গ্রাম চিনি এখানে ঢালছি, মানে দ্রব। এরপরে এই যে দ্রাবক হিসেবে H2 আছে, আচ্ছা ওকে। অ্যান্ড এই দ্রাবকের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম চিনি। আচ্ছা, এখন আমি কি করলাম, 10 গ্রাম ধারণ ক্ষমতা, আমি নিচ্ছি হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম নিয়ে আমি হচ্ছে গোলা শুরু করছি, কি করছি, গোলা স্টার্ট করছি। 5 গ্রাম নিয়ে গোলা স্টার্ট করলাম। তাহলে এই যে মিশ্রণটা হবে, এই যে মিশ্রণটা হবে সেটা হচ্ছে আমরা বলবো অসম্পৃক্ত, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। মানে ওর ধারণ ক্ষমতা H2 এখানে হচ্ছে চিনির বা সুক্রোজের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম, বাট আমি নিচ্ছি তার থেকে অনেক কম, 5 গ্রাম। তাইলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এখন 10 গ্রামের থেকে আমি মানে 10 গ্রামের থেকে 10 গ্রাম ধারণ ক্ষমতা আমি নিয়েছিলাম 5 গ্রাম, তাহলে অসমসত্ব মানে বলা যায় যে অসম্পৃক্ত একটা মিশ্রণ পেয়েছি, আনস্যাচুরেটেড। ওকে, তো আমি এই করলাম কি, আরেকটু বাড়াইলাম। সাপোজ আমি 6 গ্রাম নিলাম, ঠিক আছে, 6 গ্রাম নিলাম। তখনও আমি যদি গোলানো শুরু করি, 6 গ্রাম নিয়েও যদি আমি হচ্ছে কি করি, 6 গ্রাম নিয়েও যদি আমি গোলা স্টার্ট করি, তাও তো মানে কথা হচ্ছে যে ওই যে পরিমাণ মিষ্টতা, মানে একদম পারফেক্টলি যে মিষ্টতা, সেটা আমরা পাবো না, ঠিক না। তখন হচ্ছে আনস্যাচুরেটেড। আমি যদি 9 গ্রাম যাই, তাও আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত। কিন্তু 10 গ্রাম ধারণ ক্ষমতা, মানে H2 এর ধারণ ক্ষমতা 10 গ্রাম, ম্যাক্সিমাম হচ্ছে চিনি নিতে পারে কতটুকু, সুক্রোজ 10 গ্রাম। অ্যান্ড আমি 10 গ্রামই যখন নিব, যখন আমি ঠিক 10 গ্রামই নিব, তখন যেই দ্রবণটা আমরা পাবো সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমি লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। তার আগে আমি বলি যে এটার ম্যাক্সিমাম কত, ধারণ ক্ষমতা 10 গ্রাম, ঠিক আছে, আমরা ধরে নিছিলাম। আচ্ছা, তাহলে আনস্যাচুরেটেড, সাপোজ আমি কত গ্রাম নিয়ে ডিল করলাম, প্রথমে 6 গ্রাম। হ্যাঁ, আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড সলিউশন। ওকে, সলিউশন মানে কি, দ্রবণ। তাহলে এখন সাপোজ এটা হচ্ছে আমাদের, আমি প্রথমে 6 গ্রাম নিয়ে সাপোজ আমি ডিল করছিলাম, তাহলে 6 গ্রাম নিয়ে ডিল করলে আমরা যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। কারণ 6 গ্রাম ধরে, 6 গ্রাম ম্যাক্সিমাম ধরে, ঠিক আছে, ধারণ ক্ষমতা। কিন্তু আমি নিচ্ছি সাপোজ 10 গ্রাম সর্বোচ্চ ধরে হচ্ছে 10 গ্রাম, বাট আমি নিচ্ছি হচ্ছে 6 গ্রাম। তাহলে কি 10 গ্রাম অপেক্ষা কম। তাহলে আমি যদি গোলাইও, ঠিক আছে, তাহলে পারফেক্টলি তো সব থেকে সমসত্বভাবে হইলো না, ঠিক না। তো ওইটা হচ্ছে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। আচ্ছা, 2 নম্বর হচ্ছে স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত, স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ ম্যাক্সিমাম ধরে হচ্ছে, মানে ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম, অ্যান্ড আমি 10 গ্রামই দিছি, অ্যান্ড নিয়ে তখন যদি আমি নিয়ে গোলানো স্টার্ট করি, তাহলে সর্বোচ্চ যতটুকু মানে ধারণ ক্ষমতা ঠিক ওই পরিমাণই তো আমি দিছি, নিয়ে গোলাইছি। তাহলে কি মিক্সচারটা সব জায়গায় সমসত্ব, মানে সমানভাবে কি সব জায়গায় হইলো, মানে ছড়ায় বলো, ঠিক না। মানে বলা যায় যে একদম পারফেক্টলি হচ্ছে যে আমরা কি করতে পারছি, মানে পারফেক্টলি আমরা সলিউশনটা তৈরি করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, মিক্সচারটা কি বলা যায়, একদম পারফেক্টলি দেখা যাচ্ছে, ওইটাকে আমরা বলি স্যাচুরেটেড বা সম্পৃক্ত, ঠিক আছে। আচ্ছা, তো
এটাকে তখন আমরা বলবো কি, সাপোজ 10 গ্রাম কি মানে ওর হচ্ছে ধারণ ক্ষমতা 10 গ্রাম অ্যান্ড আমি নিচেও হচ্ছে 10 গ্রাম, তখন আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। অ্যান্ড এই সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশনের সাথেই এই দ্রাব্যতা বা সলিবিলিটি টার্মটা জড়িত। আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত দ্রবণের সাথে দ্রাব্যতা কন্ডিশন যাবে না, যাবে কোন কন্ডিশনের ক্ষেত্রে? সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশনের সাথে। এই ব্যাপারটা তোমরা লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ দ্রাব্যতা পাইতে হলে আমাদের যেই দ্রবণ নিয়ে ডিল করা লাগবে সেটা হচ্ছে মাস্ট সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এবার 3 নম্বর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, সুপার স্যাচুরেটেড বা অতিপৃক্ত দ্রবণ। প্রশ্ন এটা আবার কি জিনিস? সুপার স্যাচুরেটেড সলিউশন বা অতিপৃক্ত দ্রবণ। প্রশ্ন এটা কি জিনিস? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তো এটা খুবই সহজ একটা ব্যাপার। সাপোজ এখানে আমি কি বলছিলাম যে 10 গ্রাম ধারণ ক্ষমতা। এখন আমি এখানে কি করলাম, চিনি বা শুক্রোজ আমি কি পরিমাণ দিছি? 10 গ্রামের থেকে বেশি দিলাম। সাপোজ আমি এখানে 20 গ্রাম দিলাম, মানে এক্সট্রা পরিমাণে দিয়ে গোলানো স্টার্ট করছি, মানে অনেক ধরে ম্যাক্সিমাম সর্বোচ্চ ধরে হচ্ছে 10 গ্রাম, আমি নিচ্ছি এখানে 20 গ্রাম নিয়ে এখন গোলানো শুরু করছি। ঠিক আছে, এখন 10 গ্রাম যতটুকু আছে ওর ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা, ওইটুকু তো একদম কি একদম মানে বলা যায় যে একদম কি বেস্ট হবে, একদম পারফেক্টলি গুলবে। কিন্তু বাকি যে 10 গ্রাম 20 গ্রাম নিছি, বাকি যে 10 গ্রাম ওগুলো কি, ওগুলো অদক্ষেপ হিসাবে নিচে জমে যাবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা তখন ওই দ্রবণটারে আর কি স্যাচুরেটেড বা সম্পৃক্ত বলতে পারবো না, আমরা তখন বলবো কি সুপার স্যাচুরেটেড বা অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, তাহলে আমরা যখন 20 গ্রাম নিলাম তখন কি, তখন হচ্ছে আমরা বলবো যে সুপার স্যাচুরেটেড। অ্যান্ড এই কেজি কি হয়, এই কেজি হচ্ছে অদক্ষেপ পরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। অতিপৃক্ত বা সুপার স্যাচুরেটেড হলে এই কেজি কি হয়, অদক্ষেপ পরে, অদক্ষেপ পড়বে। আচ্ছা, আর দ্রাব্যতা নিয়ে আমরা ডিল করি স্যাচুরেটেড বা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। তো তোমরা দ্রুত এতটুকু লিখে নাও। আচ্ছা, তা আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে, সাপোজ আমি একটা পাত্র নিলাম, পাত্রতে দ্রাবক হিসাবে সাপোজ আমরা 100 গ্রাম H2 আছে ধরে নাও। এখন তাপমাত্রা সাপোজ নির্দিষ্ট, এখানে এই পাত্রটা যেখানে সাপোজ মনে করো যে কোনো একটা পরীক্ষাগারে আমরা পরীক্ষাগারের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসে আমরা হচ্ছে মানটা কনস্ট্যান্ট রাখছি। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, মানে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা 30 ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট আছে, ওকে, নির্দিষ্ট একটা তাপমাত্রা। এখন এখানে 100 গ্রাম H2 মানে দ্রাবক আছে আমাদের। এখন এখানে এখন কথা হলো এই 100 গ্রাম H2 এর মধ্যে আমরা যে খাদ্য লবণ বা খাবার লবণ খাই কি, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আমি এখন এখানে কি করলাম, NaCl। আচ্ছা, তো সাপোজ এখানে 100 গ্রাম H2 এর মধ্যে ধরে নাও আমরা হচ্ছে মনে করো এটা আমরা ধরে নিছি। ঠিক আছে, যে এই 100 গ্রাম H2O কে সম্পৃক্ত দ্রবণ, 100 গ্রাম H2O যে আছে এর এই দ্রাবকে ম্যাক্সিমাম 55 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ধারণ ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা, মানে ম্যাক্সিমাম 55 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি তুমি এখানে ঢাইলে বলা যায় যে একদম কি এই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা 55 গ্রাম, এখন আমি নিচেও 55 গ্রাম নিয়ে কি গোলা শুরু করলাম, তখন আমরা যেই সলিউশনটা পাই, যেই দ্রবণটা পাই, তখন সেটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। অ্যান্ড তাপমাত্রাটা যদি নির্দিষ্ট হয়, সাপোজ আমি এখানে ধরছি 30 ডিগ্রি সেলসিয়াস, এটা নির্দিষ্ট, চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, কারণ তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে দ্রাব্যতা পাল্টায় জায়গা। ঠিক আছে, আচ্ছা,
তাহলে তাপমাত্রা দরকার হচ্ছে আমার নির্দিষ্ট, তো নির্দিষ্ট আছে তাপমাত্রা নির্দিষ্ট, আমি দ্রাব্যতা কি ব্যাপার ওখানে আমি ডিরেক্টলি এখনই যাচ্ছি, মানে এখন যেখানে আছি সেটাই মূলত দ্রাব্যতার কেজে আছি। তাপমাত্রা নির্দিষ্ট, নির্দিষ্ট তাপমাত্রা, অ্যান্ড এখানে দ্রাবক হিসেবে আমি 100 গ্রাম H2O কে নিছি, অ্যান্ড এই 100 গ্রাম H2O হচ্ছে ম্যাক্সিমাম নিতে পারে, মানে ধারণ ক্ষমতা বা বলা যায় কি ধারণ ক্ষমতা, ঠিক আছে, মানে সর্বোচ্চ যতটুকু NaCl নিয়ে যদি আমি সোজা কথা গলাইলে কি মানে গলাইলে মিশ্রণটা কি হবে, মানে সব জায়গায় সমসত্ব বলা যায় যে একদম কি ওটা সম্পৃক্ত দ্রবণ আমরা পাবো, সেই পরিমাণটা হচ্ছে 55 গ্রাম NaCl, এটা আমরা ধরে নিছি, ঠিক আছে, যে যদি 55 গ্রাম NaCl 100 গ্রাম মানে 100 গ্রাম H2O বা দ্রাবকে যদি দ্রবীভূত হয় তখন হচ্ছে আমরা সম্পৃক্ত দ্রবণ বা মানে সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন পাই। আচ্ছা, তাইলে কথা হচ্ছে তখন আমরা বলতে পারবো যে সোডিয়াম ক্লোরাইড এই যে দ্রব আছে NaCl, এটা কি H2 হচ্ছে দ্রাবক, NaCl যাকে আমরা যুক্ত করবো সে কি দ্রব, তখন আমরা বলতে পারবো যে এই তাপমাত্রায়, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই দ্রাবকে 100 গ্রাম এই দ্রাবকে এই সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এই পরিমাণটা 55 গ্রাম। আচ্ছা, তো আমি আশা করতেছি যে মোটামুটি তোমরা বুঝতে পারছো, কারণ আমি আগে এক্সাম্পল দিছি, পরে হচ্ছে সংজ্ঞায় যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো একদম সহজ ব্যাপার। আমি তারপর কি করবো, এখন সবচেয়ে বেস্ট যে অ্যাপ্রোচটা হবে আমাদের জন্য সেটা হচ্ছে আমি সংজ্ঞাটা একবার লিখে দিব, তোমরা লিখে নিবে, দেন আমি আরেকবার বুঝাবো, দেখবে যে তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা এখন লেখা স্টার্ট করো আমার সাথে সাথে। আমি একটা নোট লিখলাম। নোটটা হলো, আমি এই নোটের মাধ্যমে ডিরেক্ট দ্রাব্যতার সংজ্ঞাটা দিচ্ছি। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকের হান্ড্রেড গ্রামে দ্রবের যত গ্রাম, দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, দ্রবের ওই পরিমাণকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। আচ্ছা, তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, মানে টেম্পারেচার নির্দিষ্ট কনস্ট্যান্ট, এটা আমাদের দরকার। প্রশ্ন হলো কেন সংজ্ঞার মধ্যে নির্দিষ্ট তাপমাত্রা বলা আছে? কারণ তাপমাত্রা যদি চেঞ্জ হয়ে যায় তখন দ্রাব্যতাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের সংজ্ঞার মধ্যে মাস্ট নির্দিষ্ট তাপমাত্রা, এটা ব্যাপারটা মাস্ট। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকের 100 গ্রামে, যেমন এখানে দ্রাবকের 100 গ্রাম আছে না, অবশ্যই আছে। এই যে দ্রাবক নিচ্ছি আমরা H2O, কত গ্রাম আছে? 100 গ্রাম। 100 গ্রামের রেসপেক্টিভ মূলত দ্রাব্যতাটা হিসাব করা হয়। ওকে, কোনো দ্রাবকের 100 গ্রামে দ্রবের যত গ্রাম দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ, দ্রবকে এখানে NaCl বা সোডিয়াম ক্লোরাইড, এন্ড বলছে কি দ্রবের যত গ্রাম দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ, আমরা ধরে নিয়েছিলাম ওটা কত? 55 গ্রাম। অর্থাৎ 55 গ্রামকে যদি 55 গ্রাম দ্রবকে আমরা 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করলে তখন আমরা কি বলি? সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। দ্রবের ওই পরিমাণকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে, ওই তাপমাত্রায় মানে এই যে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে, মানে ওই দ্রাবক বলতে কি H2O, দ্রবের দ্রাব্যতা, দ্রাব্যতা মূলত কার হিসাব করা হয়? দ্রবকে এখানে NaCl বা সোডিয়াম ক্লোরাইড, ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। তার মানে
100 গ্রাম এই দ্রাবকে, এই তাপমাত্রা, এই নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, অর্থাৎ H2O 100 গ্রাম দ্রাবকে আমরা যেটা ধরে নিছি, এখন আমি ধরে নিছি কথাটা বললাম না, অর্থাৎ এই নির্দিষ্ট তাপমাত্রায় এই 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব যুক্ত করলে সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়? 55 গ্রাম। কাজেই আমরা কি বলতে পারি যে যেহেতু 55 গ্রাম NaCl এই 100 গ্রাম H2O বা দ্রাবকে যুক্ত করলে কি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তার মানে এই 55 গ্রাম ওই পরিমাণটাই, এই যে ওই পরিমাণটাই দ্রাব্যতা কি হবে? ওই পরিমাণকে ওই তাপমাত্রা ওই দ্রাবকে, অর্থাৎ এই পরিমাণটাই ম্যাটার করতেছে। তার মানে এই পরিমাণটাই হবে কি দ্রাব্যতা। কাজে আমি তখন বলতে পারবো কি দ্রাব্যতা 55। আশা করি দ্রাব্যতা ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন আমি ডিরেক্ট ম্যাথে চলে যাব, তোমরা একটু দ্রুত লিখে নাও। আচ্ছা, তো এখন আমি একটা প্রবলেমে গেলাম। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা এইটি হলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব ও দ্রাবক লাগবে? আচ্ছা, কোশ্চেনটা আসছে হচ্ছে রুয়েটে 17-18 সালে আসছে। রুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, তো কোশ্চেনটা দেখে মানে একটু মানে টাফ লাগলো, বাট মারাত্মক লেভেলের, মানে এর মতো মারাত্মক কিছু প্রবলেম আর পৃথিবীতে নেই। ঠিক আছে, কি বলছে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা 80। আচ্ছা, দ্রাব্যতা ইংলিশটা কি? সলিউবিলিটি, ঠিক না? তো আমরা দ্রাব্যতাকে হচ্ছে কি এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, তো কোন দ্রবের দ্রাব্যতা 80, ঠিক আছে, এবং ওই তাপমাত্রায়, তার মানে কি আমাদের ম্যাথটা সহজ করে দিছি। তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, পরে তাপমাত্রা সেমই আছে, ওই তাপমাত্রা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমাদের ম্যাথ করা ইজি হয়ে গেল। ওই তাপমাত্রা 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, স্যাচুরেটেড, ঠিক না, তৈরি করতে কত গ্রাম দ্রব ও দ্রাবক লাগবে? সহজ, মারাত্মক ইজি। আচ্ছা, তা আমরা ধীরে ধীরে অ্যাপ্রোচ করি। এখানে বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা 80। তার মানে কি? তার মানে ইজিলি আমরা বলতে পারি যে সাপোজ এখানে আমাদের কি আছে, মানে সলিউশন করি আমি ম্যাথটা। এখানে তাপমাত্রা দেওয়া আছে যে 40 ডিগ্রি সেলসিয়াস, ভালো কথা, এবং এটা নির্দিষ্ট। পরের যে কন্ডিশনটা বলছে, যেখানে 1 কেজি রেসপেক্টে আমাদের মানে কত গ্রাম দ্রব লাগবে সেটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের ম্যাথটা করা ইজি হয়ে গেছে। তাপমাত্রা সেম আছে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, তো আমি এটা এই ঘটনাটাই আমি চিত্রের মাধ্যমে দেখি, তাহলে ইজি হয়ে যাবে আমাদের কাছে ইনশাআল্লাহ। এখানে পাত্রটা নিলাম আমি, অ্যান্ড এখানে সাপোজ এর মধ্যে কি কোনো একটা দ্রব আছে। তো দ্রব কি আছে এখানে কিছু বলেন, মানে দ্রাবক, হ্যাঁ, দ্রাবক বা দ্রবক আলাদা আলাদাভাবে কে কি আছে কিছুই বলে নাই, জাস্ট ম্যাথ করতে দিচ্ছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে কি আছে আমাদের? এটা হলো দ্রাবক, আলাদাভাবে বলেন, আমি জাস্ট দ্রাবক লিখলাম। আচ্ছা, তো সাপোজ আমি দ্রাবক, ওরা তো পরিমাণও বলে নাই, ঠিক না, কিন্তু দ্রাব্যতা কত সেটা বলছে, কত? 80। আচ্ছা, তো দ্রাব্যতা 80 মানে কি? অর্থাৎ এখানে যদি আমি 100 গ্রাম দ্রাবক নেই, 100 গ্রাম যদি দ্রাবক নেই, তাহলে দ্রব নিছি কতটুকু?
100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব যুক্ত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। নির্দিষ্ট তাপমাত্রা আমরা দেখছি কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব যুক্ত হয়ে কি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, তাকে কি ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে। আচ্ছা, তো মারাত্মক লেভেলের ইজি। তো এখানে দ্রাবক হচ্ছে 100 গ্রাম, তাহলে দ্রাব্যতা 80 মানে কি, তার মানে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত গ্রাম, 80 গ্রাম। আচ্ছা, তো আমি কি দেখলাম যে সাপোজ দ্রব আছে যেটা যুক্ত করলাম সেটা হচ্ছে 80 গ্রাম, এটা কি, এটা হচ্ছে দ্রব। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে 40 ডিগ্রি হিয়ার, এখানে দ্রাব্যতা 80 বলতে কি বোঝায়, যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা যাচ্ছে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 80 গ্রাম। এটাই দ্রাব্যতা 80 গ্রাম বলতে বুঝি, আমরা সংখ্যা থেকে ইজিলি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে অতএব দ্রবণ কি, দ্রবণ হচ্ছে কি, দ্রবণ মানে হচ্ছে দ্রাবক প্লাস দ্রব। তার মানে আমরা বলতে পারি 180 গ্রাম। দ্রবণ মানে কি, দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক, অর্থাৎ 80 প্লাস 100। তার মানে 180 গ্রাম। আচ্ছা, তার মানে 180 গ্রাম দ্রবণে দ্রব আছে কি 80 গ্রাম। প্রশ্নে কেন আমরা দ্রবণ লিখলাম, এই কারণেই দ্রবণ লিখছি, কারণ আমরা পরে বাম সাইডে যেটা আমরা মানে যেখান থেকে প্রশ্ন করবো সেখানে কিন্তু দ্রবণই বলছে, মানে 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1000 গ্রামের রেসপেক্টে আমার বের করা লাগবে। আচ্ছা, তো আমরা কি বলতে পারি যে অতএব 180 গ্রাম দ্রবণে দ্রব আছে, আমরা তো এখান থেকেই পেয়েছি, ঠিক না, 180 গ্রাম দ্রবণে দ্রব আছে 80 গ্রাম। এন্ড তাপমাত্রা কিন্তু সেম আছে। তাপমাত্রা যদি সেম থাকলে তাহলে কি দ্রাব্যতাটা কিন্তু আমাদের পাল্টায় নাই, মানে চেঞ্জ হয় নাই। তাহলে আমরা বলতে পারবো কি যে অতএব 1000 গ্রাম দ্রবণে মানে 1000 গ্রাম দ্রবণে দ্রব আছে, এটা আমরা বের করি 80 ইন্টু 1000 ডিভাইডেড বাই 180। তো এটা কত আসে তোমরা ক্যালকুলেশন করো, 80 ইন্টু 1000 ডিভাইডেড বাই 180, 444.44। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তাহলে 1000 গ্রামে কতটুকু দ্রব লাগবে, 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 444.44 গ্রাম দ্রব লাগবে। একটা আনসার পাইছি আমরা। আর দ্রাবক কতটুকু লাগবে, এটা তো খুবই সহজ, দ্রবণ ইকুয়ালস টু দ্রব প্লাস দ্রাবক। তাহলে আমরা বলতে পারি দ্রাবক ইকুয়ালস টু কি, দ্রবণ মাইনাস দ্রব। আচ্ছা, তাহলে অতএব দ্রাবক ইকুয়ালস টু হবে দ্রবণ মাইনাস, মানে এটা কোন দ্রবণ, কি ধরনের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, মাইনাস দ্রব। তার মানে সম্পৃক্ত দ্রবণ কত গ্রাম বানাইছিলাম 1000 ডিভাইডেড বাই দ্রব কতটুকু পাইছি 444.44 গ্রাম। তাহলে কত গ্রাম আসে, 550.56 গ্রাম। এটা একটা আনসার, মারাত্মক লেভেলের ইজি প্রবলেম। তো আমরা আশা করি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। সুতরাং দ্রবের পরিমাণ 444.44 গ্রাম এবং দ্রাবকের পরিমাণ 550.56 গ্রাম। আচ্ছা, সবাই দ্রুত লিখে নিবে। আচ্ছা, আমি আশা করি তোমাদের সকলের লেখা হয়ে গেছে।
এবার আমি আসতেছি দ্রাব্যতার নির্ভরশীলতার ব্যাপারে। দ্রাব্যতার নির্ভরশীলতা, আচ্ছা দ্রাব্যতা মূলত চারটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার, তারপর একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি, আর একটা হচ্ছে দ্রবের প্রকৃতি। তো তোমরা আগে লিখো, আমি ব্যাপারটা বোঝাচ্ছি। 1 নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, 2 নম্বর হচ্ছে দ্রবের প্রকৃতি, 3 নম্বর হচ্ছে চাপ, আর 4 নম্বর হলো তাপমাত্রা। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে ব্যাপারটা আমরা শিখতেছি একটা একটা করে, মানে এখনো বুঝতেছি যে আসলে কেন কিভাবে কি নির্ভর করতেছে। আচ্ছা, ব্যাপারটা আমি বুঝে বলতেছি। সাপোজ আমরা প্রথমটা নেই বুঝি যে দ্রাবকের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে দ্রাব্যতা বিষয়টা। সাপোজ আমি ধরলাম যে তাপমাত্রা বা টেম্পারেচার, চাপ বা প্রেশার, অ্যান্ড হচ্ছে দ্রবের প্রকৃতি, এগুলা কনস্ট্যান্ট আছে। চেঞ্জ হচ্ছে দ্রাবক। কিভাবে আমি দেখাই, সাপোজ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ফিক্সড, কনস্ট্যান্ট, ফিক্সড, চেঞ্জ হচ্ছে না। প্রেশার, চাপ 1 atm ফিক্সড, চেঞ্জ হচ্ছে না। দ্রবের প্রকৃতি, দ্রব সাপোজ ধরলাম যে এইটার ক্ষেত্রে দ্রবটা সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, চেঞ্জ হচ্ছে না। এখন কথা হচ্ছে কি, খালি চেঞ্জ হচ্ছে দ্রাবক। এখন আমি একবার দ্রাবক হিসাবে নিলাম H2O, বুঝছো ব্যাপারটা, আর একবার নিলাম ইথানল C2H5OH। প্রশ্ন হলো দুই ক্ষেত্রে কি দ্রাব্যতা সেম হবে? হবে না, ঠিক আছে। সাপোজ টেম্পারেচার অ্যান্ড চাপ, যেই রুমে আমি এই এক্সপেরিমেন্টটা করতেছি ওই রুমের হচ্ছে প্রেশার আছে 1 atm অ্যান্ড এটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, মনিটর করা হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। অ্যান্ড টেম্পারেচার আছে 30 ডিগ্রি সেলসিয়াস, এটাও চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট। অ্যান্ড আমি যে কাজটা করলাম, এখানে দ্রাবক হিসেবে একবার মানে এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, সব মানে সোডিয়াম ক্লোরাইড আমি আগেই ঢেলে রাখছি, আচ্ছা মানে গোলায় রাখছি। তো এখন কথা হচ্ছে H2O, সোডিয়াম ক্লোরাইড আগে না দিয়ে পরে দিই, ঠিক আছে। এই দ্রাবক হিসেবে নিলাম আমি H2O। তো H2O নেওয়ার ফলে যেই পরিমাণ দ্রাব্যতা হবে, আমি যদি ইথানল নিই অর্থাৎ C2H5OH, দ্রাব্যতাটা ভিন্ন হবে। তাহলে আমরা বুঝলাম কি, যে দ্রাবকের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আর একটা কাজ করি, দ্রবের প্রকৃতির উপর কিভাবে নির্ভরশীল এটা আমি দেখাই। সাপোজ এখানে আমি একটা কাজ করছি, এই দ্রবের প্রকৃতি যেটার উপর নির্ভরশীল এটা দেখার জন্য আমি বাকি তিনটারে কনস্ট্যান্ট আছে, দ্রাবক কনস্ট্যান্ট ধরলাম। দ্রাবক এবার আছে H2O, দ্রাবক এবার কি আছে, H2O আছে, হ্যাঁ, দ্রাবক আছে H2O, অ্যান্ড চাপ আছে 1 atm, তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে দ্রবর প্রকৃতি, দ্রাবকরে রাখছে সেম H2O। সাপোজ একটা পাত্র নিছি, দ্রাবকরে রাখছে আমরা সেম H2O, অ্যান্ড এই রাশিগুলা চাপ, তাপমাত্রা অ্যান্ড দ্রাবক তো কনস্ট্যান্ট H2O রাখছি। তো এখন কথা হচ্ছে দ্রব, মানে সোজা কথা যে পদার্থটা আমরা নিব, দুটোর ক্ষেত্রে কি সেম হবে দ্রাব্যতা? তোমরা নিজের এক্সপেরিমেন্ট করে দেখো। ধরো এখানে গ্রাম দিয়ে বললাম সহজে, 50 গ্রাম আমরা কি H2O নিছি, ঠিক আছে। এর মধ্যে 50 গ্রাম H2O যদি তোমরা নাও, সোজা কথা আমি বলতাম যে 1 গ্লাস H2O নিলা, ওর মধ্যে একবার যোগ করলা, মানে এর মধ্যে তুমি যেই পরিমাণ সোডিয়াম ক্লোরাইড সল্ট নিয়ে গলাইতে পারবা, চিনি কি সেই পরিমাণ পারবা? দেখবা যে কি কম বেশি হবে, পার্থক্য হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা বুঝলাম। ঠিক একইভাবে টেম্পারেচারের উপরেও কি দ্রাব্যতার প্রভাব আছে। সাধারণত টেম্পারেচার বাড়লে দ্রাব্যতা বাড়ে, আবার চাপ, প্রেশার এর উপর দ্রাব্যতার প্রভাব আছে, ঠিক আছে। গ্যাস এবং চাপেরটা গ্যাসীয় দ্রবের বেলায় প্রযোজ্য, ঠিক আছে। গ্যাসীয় দ্রবের বেলায় দ্রাব্যতা বাড়লে চাপ বাড়ে, আর মানে চাপ যদি গ্যাসীয় দ্রবের বেলায় কি হয়, গ্যাসীয় দ্রবের বেলায় যদি চাপ বাড়ানো হয় তখন দ্রাব্যতা বাড়ে, আর চাপ যদি কমানো হয় তাহলে দ্রাব্যতা কমে, ঠিক আছে। আচ্ছা, তো বাস্তব উদাহরণ কি? বাস্তব উদাহরণ হচ্ছে একটা, সাপোজ হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস,
এখন সাপোজ একটা কোল্ড ড্রিঙ্কস আছে বোতলে, কোল্ড ড্রিঙ্কসটা মনে করো যে একদম মানে পুরোপুরি ভরা, কোথাও কোনো জায়গা নেই এমন মনে হয়, কিন্তু খুললে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে গ্যাস উঠতে থাকে। কি গ্যাস? বুদবুদাকার উড়ে কার্বন ডাইঅক্সাইড। আর আমার ছোটবেলায় মনে হইতো যে এই এতটুকু জায়গা ফাঁকা আছে, এর মধ্যে এত এত গ্যাস, মানে সারাদিন ধরে মানে খুলে রাখলে এতক্ষণ ধরে এরকম মানে বুদবুদ করে কেমনি? এর কারণ হচ্ছে অনেক হাই প্রেশার, উচ্চ চাপে। ছোটবেলায় আমরা লাইন পড়ে আসছি, ছোটবেলায় সাধারণ বিজ্ঞান বই ছিল আমাদের, প্রশ্নত 4-5 বা আছে যে উচ্চ চাপে কি করা হইতো, উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড মানে প্রবেশ করানো হইতো উচ্চ চাপে। অর্থাৎ উচ্চ চাপের ফলে এখানে যে ঘটনাটা হয়, দ্রাব্যতা মানে নেওয়ার যে ক্যাপাসিটি ওইটা বেড়ে যায়। ঠিক আছে, মানে সর্বোচ্চ যে ধারণ ক্ষমতাটা ওইটা তখন কি বেড়ে যায়। উচ্চ চাপ মানে তাপমাত্রা বাড়লে কি হয়, দ্রাব্যতাও বাড়ে। অ্যান্ড সেটা কিসের ক্ষেত্রে? গ্যাসীয়র বেলায়। আচ্ছা, তো এই ব্যাপারটা আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ। তো এখন দ্রাব্যতার প্রবলেমগুলো সলভ করার জন্য একটা শর্টকাট একটা সূত্র আছে। ঠিক আছে, আমি অলওয়েজ রিকমেন্ড করবো কনসেপচুয়াল মেথডটাই করতে, যেটা আমরা রুয়েটের কোশ্চেনটা সলভ করলাম কিছুক্ষণ আগে, ওই নিয়মটাতেই তোমরা করবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অ্যান্ড তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ। অ্যান্ড শর্টকাট যে সূত্রটা সেটাও আমরা শিখে রাখবো। ঠিক আছে, অ্যান্ড কীভাবে কী আসলো সেটা আমরা দেখবো। তো আমি এটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, সাপোজ এইখানে একটা পাত্র আছে আমাদের, এখানে একটা আমাদের পাত্র আছে। ঠিক আছে, এখন এই পাত্রের মধ্যে আমি একটা দ্রব্য ঢাললাম। দ্রব্যটার কোনো আলাদা নাম নাই, ছোট হাতের এম ধরলাম। ছোট হাতের দ্রব্যের পরিমাণ রে আমরা কি ধরলাম? ছোট হাতের এম ধরলাম। কি পরিমাণ ঢালছি? এম পরিমাণ। অ্যান্ড কোন এককে? গ্রাম। এম গ্রাম দ্রব্য আমরা ঢালছি। ঠিক আছে, আচ্ছা ওকে। অ্যান্ড আমাদের দেখা যাচ্ছে এখানে যে দ্রবণটা আছে, মানে এখানে একটা দ্রাবক নিছিলাম আমরা, এখানে সাপোজ আমরা কি করছি, একটা দ্রাবক নিছি আর এখানে দ্রব্য নিছি। কত গ্রাম? এম গ্রাম। অ্যান্ড এই দ্রাবক আর এই দ্রব্য মিলে যেটা আমরা পাইছি সেটা হচ্ছে দ্রবণ। অ্যান্ড দ্রবণটা আমরা ধরবো হচ্ছে ক্যাপিটাল এম, কোন এককে? গ্রাম এককে। আর এটা আমরা কি ধরছি? এই যে দ্রব্য ধরছি হচ্ছে স্মল এম। আচ্ছা, তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমরা তাহলে এখন কি বলতে পারি? দ্রাবক সমান সমান কি বলতে পারি? দ্রাবক আমরা জানি যে দ্রবণ ইকুয়ালস টু দ্রব্য প্লাস দ্রাবক। তাহলে দ্রাবক ইকুয়ালস টু কি? দ্রবণ মাইনাস দ্রব্য। দ্রাবক ইকুয়ালস টু দ্রবণ মাইনাস দ্রব্য। অর্থাৎ দ্রাবক ইকুয়ালস টু দ্রবণ মানে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। আচ্ছা, এই ব্যাপারটা গেল। তো এখানে যে বিষয়টা সেটা হইল আমরা এখন কি বলতে পারি যে আচ্ছা হিয়ার দিয়ে আমি স্টার্ট করে দিই। হিয়ার এখানে আমরা দ্রাবক ইকুয়ালস টু বলতে পারি কি? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। কিভাবে আসলে সেটা আমরা দেখছি। তো এখন কথা হইলো দ্রাব্যতার যে ব্যাপারটা সেটা কি কি দিয়ে ডিল হয়? দ্রাবক আর দ্রবের মধ্যে ডিল হয়। তাহলে এখন আমরা কি বলতে পারি যে ক্যাপিটাল এম মানে এখানের ব্যাপারটা আমি বলতেছি, আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে দ্রব্য আছে কতটুক? স্মল এম গ্রাম। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি বলতে পারি? 1 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে ঐকিক করতেছি এম ইন্টু 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম
মাইনাস এম গ্রাম। অতএব 100 গ্রাম দ্রাবকে, নির্দিষ্ট একটা তাপমাত্রা 100 গ্রাম দ্রাবকে যেই পরিমাণ দ্রব্য থাকবে ওইটি তো দ্রাব্যতা, ঠিক না? তো আমরা এই জন্য 100 গ্রামের রেসপেক্টে বের করতেছি। 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে, 100 ইন্টু কি, 100 ইন্টু এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা বের করার সেই শর্টকাট সূত্রটা। কীভাবে আসছে আমরা বুঝছি, কারণ এই যে দ্রাবক মানে কি, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটাই তো, ঠিক না? কারণ এই যে আমরা এখান থেকে কি পক্ষান্তর করে এটা ইজিলি নিয়ে আসছি। আচ্ছা, তাহলে 1 গ্রাম দ্রাবকে কি পরিমাণ থাকে, এতটুকু মানে থাকে দ্রব্য, আর 100 গ্রামে যেটা থাকে ওইটাই কি, ওইটাই তো আমাদের দ্রাব্যতা, রাইট? অর্থাৎ এই সূত্রটা আমরা দেখা যাচ্ছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবো। অ্যান্ড এককগুলো কিন্তু মাস্ট গ্রামে থাকতে হবে, ঠিক আছে, মানে প্রকাশক ব্যাপার। তাহলে এখানে স্মল এম কি জিনিস, স্মল এম হচ্ছে দ্রব্যের ভর, কিসে, গ্রামে। দ্রব্যের ভর কোন এককে, গ্রাম। ক্যাপিটাল এম কি, দ্রবণের ভর কোন এককে, গ্রাম, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা একটু সিম্পলি লিখতে পারি যে 100 ইন্টু এম মানে কি, দ্রব্যের ভর, কিসে, গ্রাম এককে। তোমরা এতটুকু লিখে নিবে অবশ্যই, তাহলে কি ব্যাপারটা মনে থাকবে সহজেই ইনশাআল্লাহ। আর ক্যাপিটাল এম মানে দ্রবণ মাইনাস সম্পৃক্ত, অবশ্যই কি এটা সম্পৃক্ত দ্রবণ, মাইনাস কি, দ্রব্য, অর্থাৎ দ্রবণ মাইনাস দ্রব্য মানে কি, দ্রাবকের ভর, কিসে, গ্রামে। এতটুকু তোমরা লিখে নাও, বাট এই একটা মনে রাখলেই হয়, এটা মনে রাখলেই হবে। ওকে, তো আমি এখন ম্যাথে চলে যাব, তোমরা একটু লিখে নাও। আমি আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রবলেম স্টার্ট করি। প্রবলেম আমাদের বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা 50 হলে ওই তাপমাত্রায় 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য লাগবে? কত গ্রাম দ্রব্য লাগবে? আচ্ছা, তো মারাত্মক ইজি একটা প্রবলেম, সলিউশনে যাই। কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ হলে কি, দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়। তো আমরা দেখি যে তাপমাত্রা চেঞ্জ হয়েছে কিনা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা 50, মানে এস দেওয়া আছে, আচ্ছা, দ্রাব্যতা 50, ওকে, হলে ওই তাপমাত্রায়, তার মানে কি তাপমাত্রাটা চেঞ্জ হয় না, 30 ডিগ্রি সেলসিয়াস আছে, দ্যাট মিন্স দ্রাব্যতা চেঞ্জ হয় না, ইজি ব্যাপার। 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ মানে কি, ক্যাপিটাল এম, তৈরি করতে কত গ্রাম দ্রব্য লাগবে, অর্থাৎ স্মল এম চাইছে। মারাত্মক ইজি প্রবলেম। তাহলে এখন আমরা সলিউশনে কি বলবো, যে উই নো, আমরা যে শর্টকাট সূত্রটা দেখলাম এটা একটা প্রয়োগ দেখে আসি। উই নো দ্রাব্যতা এস ইকুয়ালস টু কি, 100 ইন্টু স্মল এম, মানে দ্রব্যের ভর অবশ্যই কি গ্রাম এককে, ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এখন দ্রাব্যতার মান কত দেওয়া আছে, 50, ইকুয়ালস টু 100 ইন্টু এম, এম এর মান কি আমরা যেটা বাইর করবো, ঠিক না, কত গ্রাম দ্রব্য,
তাহলে 100 ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম এর মান কত? ক্যাপিটাল এম এর মান হচ্ছে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ 300 মাইনাস স্মল এম। তাহলে অতএব স্মল এম এর মানটা কি আমরা ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 ইজিলি সলভ করে এটা বের করতে পারবো। আমি শিখিয়ে দিচ্ছি, যেমন আমার হাতে তোমাদের যেই ক্যালকুলেটরে থাকুন না কেন ফাংশনালিটি অলমোস্ট সেম। তোমরা 50 ক্লিক করলে দেন হচ্ছে আলফা, এখানে আলফা আছে, আলফা ক্লিক করে তোমরা হচ্ছে সলভের এখানে ইকুয়েশনের মানে আনবে, দেন হচ্ছে ঠিক এটার মতো দেন 100 ইন্টু এম, যেটা এম এর পরিবর্তে তোমরা এখানে দেখো এক্স আছে ওয়াই আছে, যে কোনো একটা চলক ধরে নাও, এক্স ধরে নাও, ঠিক আছে। আলফা ধরে যেমন আমি এক্স দিলাম, দেন হচ্ছে 300 মাইনাস এম এর পরিবর্তে আমরা আলফা ধরে কি এক্স দিলাম। ওকে, তো আমরা সলভ করি, দেখি কত আসে। হ্যাঁ, আসছে হচ্ছে 100 গ্রাম, অর্থাৎ আমাদের দ্রব্য লাগবে কতটুকু? 100 গ্রাম লাগবে, ঠিক আছে। অর্থাৎ 100 গ্রাম দ্রব্য লাগবে। 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে এই সেম তাপমাত্রায় কত? 100 গ্রাম দ্রব্য লাগবে। আশা করি আমাদের এটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা দ্রুত লিখে নিবে, আমি পরের প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, এখন একটা প্রবলেম করি আমরা। বলছে 30 ডিগ্রি সেলসিয়াস ও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটি দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে কোন একটি দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে 50 ও 90, এখন বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। আচ্ছা, এই অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম অতিরিক্ত দ্রবের প্রয়োজন হবে? আর কত গ্রাম অতিরিক্ত দ্রবের প্রয়োজন হবে? কোশ্চেনটা আসছিল কুয়েট কি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি 17-18 সালে আসছে। আচ্ছা, তো এখানে আমরা কোশ্চেনটাকে একবার বুঝি। বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, তাপমাত্রা পাল্টাইলে কি হয়? দ্রাব্যতাও পাল্টায় যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য বলছে যে 50 দ্রাব্যতা, মানে ওই দ্রব্যটার, এবং ওই একই দ্রবের যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে দ্রাব্যতাও কি চেঞ্জ হয়ে গেছে,
55 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে দ্রাব্যতা 90, আর 30 ডিগ্রিতে 55 ডিগ্রি সেলসিয়াসে 90 দ্রাব্যতা বা সলিবিলিটি এস। ওকে, এটা হলো এই তাপমাত্রার জন্য এস ফর 30। ওকে, আর এখানে আছে এস ফর 55। ওকে, অ্যান্ড বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। এই অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম অতিরিক্ত দ্রবের প্রয়োজন হবে? কোশ্চেন দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট মারাত্মক লেভেলের ইজি। জাস্ট গভীর মনোযোগ সহকারে আমার সাথে মানে আমি কিভাবে করি সেটা গভীর মনোযোগ সহকারে দেখো, এবং অবশ্যই কি কেমিস্ট্রি খাতা এগুলো কি লিখে নিবে, ঠিক আছে? ওকে, তো এখন আমি সলিউশনে যাই। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 50 মানে কি বলতে কি বোঝায়? অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণ দ্রব্য আছে? 30 গ্রাম। আচ্ছা, here 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 50 মানে হচ্ছে কি? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 50 গ্রাম। আচ্ছা, এখানে গ্রাম স্মল জি দিয়ে লিখতে পারো, সমস্যা নাই। তাইলে পরে আমরা বলতে পারি দ্রবণের পরিমাণ কি 150 গ্রাম। দ্রবণের পরিমাণ 150 গ্রাম, ঠিক আছে? কেন? কারণ দ্রাবক প্লাস দ্রব দুইটা মিলেই কি হয়? দ্রবণ হয়। তাহলে আমরা বলতে পারি তাহলে এখন দ্রাবক আছে 100 গ্রাম আর হচ্ছে দ্রব আছে 50 গ্রাম, তার মানে কি দ্রবণ আছে 150 গ্রাম। তাহলে 150 গ্রাম দ্রবণে দ্রব আছে 50 গ্রাম। তাহলে আমরা বলতে পারি অতএব 150 গ্রাম দ্রবণে দ্রব আছে 50 গ্রাম। এখন যেই স্টেজ আমাকে যেতে হবে সেটা হচ্ছে কত গ্রামের জন্য? দেখি তোমরা নিজেরা একবার চেষ্টা করো তো। 50 গ্রামের জন্য। কেন? কারণ 50 গ্রামের জন্যই ওরা বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস মানে 30 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারের জন্য যেই দ্রবণটুকু আছে সেটা 50 গ্রামের রেসপেক্টে কতটুকু দ্রব আমরা পাই সেইটা আমাকে জানতে হবে। তাহলে আমরা দ্রাবক পাবো 50 ডিগ্রিতে, আর তারপর হচ্ছে টেম্পারেচারটা পাল্টা 55 নিছে, 55 নিয়ে কি পরিমাণ দ্রাবক পাই সেইটার রেসপেক্টে আমাকে বাইর করতে হবে যে কত পরিমাণ সম্পৃক্ত করতে আর কত গ্রাম পরিমাণ অতিরিক্ত দ্রবের প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তোবা শব্দ ভালো শোনা যাচ্ছে না, আমি একটু দরজাটা লাগিয়ে আসি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে 150 গ্রাম দ্রবণে দ্রব আছে 50 গ্রাম। ওকে, তাইলে পরে আমরা যেখানে আমাদের ম্যাটটা যাইতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস মানে কি একই তাপমাত্রার জন্য 50 গ্রাম দ্রবণ, তার মানে এইটুক কন্ডিশনের জন্য আমাদের কিন্তু সলিবিলিটি চেঞ্জ হয় না, তাপমাত্রা না চেঞ্জ হওয়ার কারণে। তাহলে এখন আমরা বলতে পারি যে 50 গ্রাম, অতএব 50 গ্রাম দ্রবণে দ্রব আছে 50 × 50 ডিভাইডেড বাই 150 গ্রাম। ওকে, তাহলে আমরা এটা বাইর করি। 50 × 50 ডিভাইডেড বাই 150, 16.67 গ্রাম। ওকে, তাইলে পরে আমরা 50 গ্রাম দ্রবণে এই তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণে এই সেম সলিবিলিটি এই সেমটার জন্য 50 জন্য আমরা এই ডাটাটা পাইছি যে দ্রব আছে 16.67 গ্রাম। তাহলে এখন দ্রাবক আছে কতটুকু? সম্পৃক্ত দ্রবণ 50 মাইনাস 16.66, এটা কিন্তু সম্পৃক্ত। কারণ কি? কারণ দ্রাব্যতা যে 50 যে দ্রাব্যতা যেই তাপমাত্রার জন্য 30, হ্যাঁ 30 ওই তাপমাত্রাটাতেই তো আমরা কি বের করছি 16.67 গ্রাম, ঠিক না? তার মানে 50 যে আছে এখানে গ্রাম দ্রবণ এইটা এতটুকুর জন্য সম্পৃক্ত। কিন্তু যখন তাপমাত্রাটা বাড়ায় ফেলছে তখন তো দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে পারতো 16.67 গ্রাম, 16.67 গ্রামই আছে। কিন্তু যখন তাপমাত্রা টেম্পারেচারটা বাড়ায় দিছে তাহলে তখন কি? তখন ধারণ ক্ষমতা আরো বেড়ে গেছে গা, অর্থাৎ দ্রাব্যতাটা বেড়ে গেছে গা। অর্থাৎ
নতুন তাপমাত্রা হয় ওই তাপমাত্রার জন্য, নতুন ওই তাপমাত্রার জন্য দেখা যাচ্ছে মানে নিতে পারে বা ধারণ ক্ষমতা আরো বেশি, দ্রাব্যতাটা আরো বেশি, মানে দ্রাব্যতা আরো মানে বেড়ে গেছে। দ্রাব্যতা বেড়ে যাওয়ার মানে কি? দ্যাট মিনস 100 গ্রামের রেসপেক্টে আগে যে পরিমাণ নিতে পারতো এখন তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আরো বেশি পরিমাণ নিতে পারবে, এই হলো বিষয়। তো বাট তার আগে পর্যন্ত এতটুকুর জন্য কি ছিল? সম্পৃক্ত দ্রবণ ছিল। বাট যখনই তাপমাত্রা বাড়ানো হচ্ছে তখনই কি দেখা যাচ্ছে? তখন আর সম্পৃক্ত নাই, তখন আর দ্রবণটা কি সম্পৃক্ত নাই। বাট সম্পৃক্ত দ্রবণটা বের করে ওই রেসপেক্টে টোটাল কতটুকু দ্রব আমরা পাই, সেই দ্রবের রেসপেক্টে কি মাইনাস মানে ডিফারেন্সটা নিয়ে কিন্তু আমরা ইজিলি দেখা যাচ্ছে যে আর কত গ্রাম অতিরিক্ত যুক্ত করে কি মানে আমরা দ্রবণটার মানে সম্পৃক্ত পাবো, সেইটুকু আমরা মেজার করতে পারবো ইজিলি। আচ্ছা, তাহলে এখন আমরা দ্রাবক কতটুকু পাইলাম 50 গ্রামের রেসপেক্টে 50 মাইনাস 16.67, 30.33 গ্রাম, 33.33 গ্রাম, 33.33 গ্রাম। আচ্ছা, তাহলে পরে এখানে যে ঘটনাটা ঘটতেছে যে তাহলে এখন দ্রাবক কতটুকু পাইলাম 33.33 গ্রাম, আর দ্রব্য পাইছি 50 গ্রামের রেসপেক্টে 16.67 গ্রাম। এখন যখনই তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে তখন দ্রাব্যতা পাল্টে গেছে, অর্থাৎ আগে সাপোজ নিতে পারতো আগে নিতে পারতো 16.67 গ্রাম, কিন্তু মানে 30 ডিগ্রি সেলসিয়াসে, বাট তাপমাত্রা যখন 55.55 চলে গেছে তখন কি নিতে আরো বেশি পারবে। তাই নিতে যদি আরো বেশি পারে, কাদের নিতে বেশি পারবে? দ্রব্য নিতে আরো বেশি পারবে, মানে দ্রব্য ধারণ ক্ষমতা বাড়বে। তার মানে আগে যদি 16.67 গ্রাম নেয়, এখন হয়তো আরো বেশি কোনো একটা মান সেই পরিমাণ দ্রব্য নিতে পারবে, অর্থাৎ অ্যান্ড দেন এইটার মধ্যে দুইটার মধ্যে কি মাইনাস করে ডিফারেন্সটা নিয়ে আমরা ইজিলি অতিরিক্ত কতটুকু মানে যুক্ত করা লাগবে সেটা বুঝতে পারবো আমরা। তাহলে এখন কথা হচ্ছে সেটার জন্য এখন আমাদের এই ডাটাটা সাহায্য নিতে হবে, কারণ 55 ডিগ্রি সেলসিয়াস না, আর যেখানে আমরা উন্নতি করছি সেটা তো 55, ঠিক না? এই তো রাইট। তাইলে পরে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত ছিল? 90। তার মানে কি 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 90 ডিগ্রি বলতে কি বোঝায়? যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য কতটুকু আছে? 90। কই 90, রাইট, 90 গ্রাম। তাহলে অতএব এখন আমরা কি বলতে পারি? আমাদের এখন কতটুকু রেসপেক্টে লাগবে? আমাদের এখন কতটুকু রেসপেক্টে জানা লাগবে সেটা হচ্ছে 33.33 গ্রাম। কারণ কি? কারণ দ্রাবক তো সেমই আছে, ঠিক না? দ্রাবক তো সেমই থাকবে। 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, আগেও নিতে পারতো কতটুকু দ্রব্য? 16.67 গ্রাম। কত তাপমাত্রায়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কারণ দ্রব্যটাই তো ভ্যারি করে। আর যখন 55 হইল তখন কি দ্রাব্যতা বেড়ে যাওয়ার ফলে নেওয়ার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তখন কি এটা বেড়ে গেল, ঠিক না? তখন সাপোজ কোনো একটা মান সাপোজ তখন 30 গ্রাম বা এরকম আশেপাশে কিছুটা নিতে পারবো। তার মানে কি? তার মানে ডিল করা লাগবে নিয়ে, মানে দ্রব্য নিয়ে। তাহলে এখন আমাদের দ্রাবকটা তো ঠিক এইটাই আছে, ঠিক না? তাহলে আমরা এখন বলতে পারি 33.33 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 90 ইন্টু 33.33 ডিভাইডেড বাই 100 গ্রাম। আচ্ছা, আমরা এখন ক্যালকুলেশনটা করি। 90 ইন্টু 33.33 ডিভাইডেড বাই 100, 29.97 গ্রাম। তাহলে দেখো ব্যাপারটা কি ইন্টারেস্টিং। আগে নিতে পারতো 16.67 গ্রাম, বাট টেম্পারেচার চেঞ্জ করার কারণে দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? বাট দ্রাবকের পরিমাণ তো সেমই আছে, ঠিক না? তো ভ্যারি করবে দ্রবে, যে কতটুকু দ্রব্য অ্যাড করা লাগবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস হয়, দেখলাম যে এখন নিতে পারে কি 29.97 গ্রাম, অর্থাৎ কি দ্রাব্যতাটা বেড়ে গেছে। আগে নিতে পারতো 16.67 গ্রাম, এখন দ্রাব্যতা বাড়ার ফলে কি কতটুকু মানে দ্রাব্যতা বাড়ার ফলে কি দ্রব্য আগের থেকে বেশি পরিমাণ নিতে পারতেছে 29.97 গ্রাম। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব অতিরিক্ত দ্রব্য যুক্ত করা লাগবে 29.97 মাইনাস 16.67 গ্রাম। তাহলে এখন আমরা দেখি কত আসছে।
13.3 গ্রাম। তাহলে সম্পৃক্ত করতে আর কত গ্রাম যুক্ত করতে হবে? 13.3 গ্রাম। যদি আমরা 13.3 গ্রাম যুক্ত করি তখন কি অতিরিক্ত দ্রব্য যোগ করলে তখন আমরা সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারবো। তো এটাই হবে আমাদের আনসার। তো আমি আশা করি আমরা টোটাল ম্যাথটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি তোমরা এইচডব্লিউ দেবো, অবশ্যই তোমরা এইচডব্লিউগুলো তুলে নিবে এবং টাইমলি অবশ্যই করবে। আচ্ছা, এইচডব্লিউ যে কাজটা করবে সেটা হচ্ছে সিডব্লিউ এর পরে এইচডব্লিউ, এটা হচ্ছে প্রথম কাজ। পরের কাজ হচ্ছে হাজারি স্যারের বই থেকে সিডব্লিউ পরে এইচডব্লিউ যা কিছু করাইছি ম্যাথগুলা, প্রবলেমগুলো, সূত্রগুলো কি সূত্রগুলো বুঝে 5-6 প্র্যাকটিস করবে যেন সূত্রগুলো একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। দেন হচ্ছে কি ম্যাথগুলা যেগুলো করাইলাম ওগুলো হচ্ছে তোমরা নিজেরা না দেখে প্র্যাকটিস করে দেখবে পারবে ইনশাআল্লাহ। তো ওকে, তো সিডব্লিউ পরে এইচডব্লিউ। দেন হচ্ছে হাজারি স্যারের বই থেকে তোমরা যে কাজটা করবে, হাজারি স্যারের বই থেকে দ্রাব্যতা গুণফল একবার রিডিং করা। একটা পার্ট আছে দ্রাব্যতা গুণফল, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় তোমরা সূচিপত্র দেখলেই মানে বুঝে যাবা। একবার রিডিং করবা, বুঝে পড়ার চেষ্টা করবা, না বুঝতে নাই, কোনো প্রবলেম নাই। দ্রাব্যতা গুণফল পার্ট একবার রিডিং পড়া। তো এই ছিল আজকের ক্লাস। আমি আশা করবো অবশ্যই তোমরা আমার প্রতিটা ক্লাস হচ্ছে মনোযোগ সহকারে সিরিয়াল অনুসারে করবে এবং প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবে। এবং আমি ক্লাসে যা কিছু পড়াই অবশ্যই সেগুলো তোমাদের কেমিস্ট্রির জন্য আলাদা একটা খাতা রাখবে, সেই খাতায় নোট ডাউন করে নেবে। লাস্ট বাট নট লিস্ট এইচডব্লিউগুলো টাইমলি করবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবে। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সকলের সাথে আমার আবার পুনরায় দেখা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।